প্রাণপ্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমি এসএসসি হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বইয়ের 11 অধ্যায় হচ্ছে পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য। তো এই অধ্যায়ের বোর্ড বইয়ের 2 নং সৃজনশীল প্রশ্ন এখন সমাধান করে দিতে চাচ্ছি। সো একটু দেখো 2 নং প্রশ্নটা কেমন ছিল। আমিন পেপার হাউস প্রতি দিস্তা 18 টাকা দরে 100 রিম কাগজ ক্রয় করে। এর জন্য মজুরি 500 টাকা এবং গাড়ি ভাড়া 1000 টাকা প্রদান করে। কাগজ বিক্রয়ের জন্য দোকান ভাড়া বাবদ 2000 টাকা, বিদ্যুৎ ও টেলিফোন বিল 1000 টাকা, বিক্রয় কর্মীর কমিশন বাবদ 500 টাকা ব্যয় করেন। প্রতিষ্ঠানটি প্রতি দিস্তা কাগজে 2 টাকা লাভ করে থাকে। তো আমিন পেপার হাউজে প্রতি রিম কাগজের ক্রয় মূল্য কত টাকা? একটা যে কোনো পণ্য ক্রয় করে তার প্রতিষ্ঠান আসা পর্যন্ত যত খরচ হয় সেটাই কিন্তু ওই পণ্যের ক্রয় মূল্য ধরা হয়। মনে করো তুমি যে কোনো একটা পণ্য কিনেছো, মনে করো 1 বস্তা চাল কিনেছো 3000 টাকা, তুমি প্রতিষ্ঠানে বিক্রি করার জন্য কিনেছো 3000 টাকা দিয়ে। তো এইটার জন্য তোমার 100 টাকা গাড়ি ভাড়া গেছে, 100 টাকা মজুরি মানে কুলি মজুরি গেছে। তো এইভাবে চিন্তা করলে দেখা যায় ওই চালের বস্তার দাম কিন্তু 3200 টাকা পড়ে গেল। তার মানে এই চালের ক্রয় মূল্য 3200 টাকা। এভাবে চিন্তা করতে হবে, অর্থাৎ ক্রয় করা থেকে শুরু করে প্রতিষ্ঠানে এসে পৌঁছানো পর্যন্ত যত খরচ সেটা বলতে হবে যে ক্রয় মূল্য। ক্রয় মূল্য। তো পণ্য ক্রয়ের সাথে জড়িত সকল খরচ, অর্থাৎ প্রতিষ্ঠানে আসার আগ পর্যন্ত সকল খরচই এটাকে আমরা ধরে থাকি মূলত প্রত্যক্ষ খরচ হিসেবে। যেমন প্রারম্ভিক মজুত পণ্য ক্রয়, এগুলো সব প্রত্যক্ষ খরচ। প্রারম্ভিক মজুত পণ্য ক্রয়, তারপরে সেটা আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, তারপর মজুরি, কুলি, এই ধরনের যত খরচ আছে, জ্বালানি, এগুলো সবই তোমার প্রত্যক্ষ খরচের মধ্যে পড়ে। আর প্রত্যক্ষ খরচগুলো নিয়েই কিন্তু একটা পণ্যের ক্রয় মূল্য ধরা হয়। তো আমরা ক নাম্বারটা সমাধান করব। চলো ক নং সমাধান করে দেখি। তো এই তোমার ক নং এর জন্য আমরা মূলত ছকটা ব্যবহার করব, বিবরণ টাকা টাকা। আমরা এটা সমাধান করছি 2 নং প্রশ্নের উত্তর, 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান। এটা ক। তো ক নংয়ে আমাদের করতে বলা হয়েছে কি? ক নংয়ে আমাদের করতে বলা হয়েছে আমিন পেপার হাউজের প্রতি রিম কাগজের ক্রয় মূল্য, প্রতি রিম কাগজের ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে লিখব প্রতি রিম কাগজের ক্রয় মূল্য। তোমরা কিন্তু চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি অনেকে, তো একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার ক্লাসগুলো করতে আরও সুবিধা হবে। মানে আমি আরও সাহস পাবো, আরও ভালো লাগবে, তোমাদেরও অনেক উপকার হবে। বন্ধুবান্ধবীর কাছে একটু শেয়ার করে দিও পারলে। জাস্ট কমেন্টে লিখো, কমেন্ট করলে আর লাইক দিলে ইউটিউব ভাববে যে ক্লাসটা খুব দরকার আছে, এজন্য তখন আরও তোমার বন্ধুবান্ধবের কাছে ইউটিউবে পৌঁছে দিবে। আর তুমিও চেষ্টা করো একটু পৌঁছানোর জন্য। তো প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা দেখব যে এখানে একটা বিষয় খেয়াল করো, এগুলো আমাদের কমন জানা উচিত, যে প্রতি দিস্তা 18 টাকা দরে 100 রিম। তো আমরা এখানে দিছে দিস্তা হিসাব, খেয়াল করো এখানে দিছে দিস্তা হিসাব। তো আমরা তো জানি মানে এখানে দিছে আবার 100 রিম কিনছে। তো আমরা তো রিম আর দিস্তা এটার মধ্যে আমাদের একটু কাজ করতে হবে, রিম আর দিস্তা। তো আমরা জানি যে 1 রিম সমান 20 দিস্তা হয় নর্মালি, 1 রিম সমান 20 দিস্তা। তো আমরা এখানে নোট লিখে দিতে পারি চাইলে, বা গণনা লিখে দিতে পারি। গণনা, এখানে লিখব কি? গণনা। তো আমরা এখানে গণনা লিখে দিব। গণনা কি? গণনা 1 রিম সমান 20 দিস্তা। 1 রিম সমান 20 দিস্তা। অতএব 100 রিম সমান 20 গুণ 100, অর্থাৎ কত হয়? 1000 দিস্তা। 1000 দিস্তা। 20 গুণ 100 সমান কত? 1000 দিস্তা। 2000 দিস্তা, দুঃখিত। তাহলে কি হবে? 20 গুণ আমরা 20 গুণ 100 সমান 2000 দিস্তা হিসাব করব। ওকে, তাহলে কিভাবে? আমরা তো নর্মালি আমরা জানি যে 1 রিম সমান 20 দিস্তা, আর এখানে অঙ্কে কেনা হয়েছে 100 রিম। তো 1 রিমে যদি 20 দিস্তা হয়, তাহলে 100 রিমে 20 গুণ 100 সমান 2000 দিস্তা হয়। তো 2000 দিস্তা। এখন আমি 2000 দিস্তা কেন বের করলাম? কারণ দেখো ভেজাল তো ওনারাই লাগাই থইছে। ওনারা প্রতি দিস্তা 18 টাকা করে এখানে দিছে দিস্তার হিসাব।
তাহলে তো তুমি রিমের চিন্তা করলে হবে না যে তুমি কত রিম কিনছো, তোমার চিন্তা করতে হবে যে তুমি কত দিস্তা কিনছো। তাহলে রিমটাকে দিস্তা বানিয়ে নিতে হবে, রিমটাকে দিস্তা বানিয়ে নিতে হবে, কারণ তুমি তাহলে হিসাব করতে পারবা এক দিস্তার দাম 18 টাকা, তুমি কত দিস্তা কিনছো, 1000 হোক 2000 হোক 500 হোক, মানে যত দিস্তা কিনবা এক দিস্তার দাম 18, তাহলে তুমি দিস্তা দ্বারা গুণ করতে পারবা। কিন্তু এখানে দিছে দিস্তার, এখানে দিছে রিম, এটা একটু ঝামেলা করছে। তো যারা এটা জানো না জেনে নাও যে এক রিমে 20 দিস্তা কাগজ থাকে। হ্যাঁ, এক রিমে 20 দিস্তা, তাহলে 100 রিমে 2000 দিস্তা। তো আমরা প্রথমে লিখবো হচ্ছে কাগজ ক্রয়। দেখো কাগজ ক্রয়, প্রথমে লিখবো কি ক্রয়, প্রথমে লিখবো ক্রয়। তো ক্রয় দেখো প্রতি দিস্তা 18 টাকা 2000 দিস্তা। আমরা এটা লিখতে পারি প্রতি দিস্তা 18 টাকা করে 2000 দিস্তা। তাহলে কত হবে, এই 18 আর 2000 গুণ করো, কত হয় 18 দুগুণ 36, মানে 36,000 টাকা, 36,000 টাকা, রাইট, 36,000 টাকা। বুঝছো, এই 18 আর 2000 গুণ করলে, হ্যাঁ এই যে 18 ক্যালকুলেটারে দাও, গুণ দাও, 18 গুণ 2000 সমান কত হবে 36,000 টাকা। এরপরে আমরা যোগ করব হচ্ছে আরও যে প্রত্যক্ষ খরচগুলো ছিল সেগুলো যোগ করব। তো প্রত্যক্ষ খরচগুলো কি কি ছিল দেখো, প্রত্যক্ষ খরচগুলো কি কি ছিল সেটা আমরা এখন এখানে লিখব। তো প্রত্যক্ষ খরচ কি কি ছিল বলো তো? প্রত্যক্ষ খরচ এখানে একদম পণ্য ক্রয় করার সাথে সাথে যে খরচটা হয়েছিল, মজুরি 500 টাকা আর গাড়ি ভাড়া 1000 টাকা, দুটো হচ্ছে প্রত্যক্ষ খরচ। তাহলে আমরা এখানে একটা দাগ দিয়ে এখানে আমরা লিখব কি মজুরি। হ্যাঁ, কি লিখব, মজুরি লিখব, খেয়াল করো মজুরি। এখানে আমরা লিখব প্রথমে মজুরি। মজুরি কত ছিল, মজুরি ছিল হচ্ছে, মজুরি ছিল 500 টাকা, মজুরি ছিল 500, তাহলে এখানে লিখব 500 টাকা। আর মজুরির পরে কি ছিল দেখো, মজুরি 500 টাকা এবং গাড়ি ভাড়া ছিল 1000 টাকা, মানে আন্তঃপরিবহন পণ্য ক্রয় করে আনার জন্য। তাহলে গাড়ি ভাড়া, হ্যাঁ গাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, গাড়ি ভাড়া ছিল কত 1000 টাকা, গাড়ি ভাড়া 1000 যোগ করো। এখানে যদি আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ এই ধরনের কোনো কিছু থাকতো সেটাও আমরা এখানে লিখতাম। তাহলে হলো কত 1500 টাকা, 1500 টাকা। হ্যাঁ, তাহলে এই প্রত্যক্ষ খরচ যে দুইটা ছিল সেই দুইটা আমরা যোগ করলাম, হলো কত 1500 টাকা, 1500 টাকা। এখন এই 36,000-এর সাথে 1500 টাকা যোগ করো, তাহলে কত হয় 37,500 টাকা, 37,500 টাকা। এটা আমাদের একটা কাজ হয়ে গেছে, 37,500 টাকা, ডাবল দাগ দিয়ে বন্ধ করে দিলাম। এখন ওনারা কিন্তু চাইছে দেখো আমিন পেপার হাউসের প্রতি রিম কাগজের ক্রয় মূল্য কত, প্রতি রিম। আচ্ছা উনি কিনছিল কত 100 রিম না, 100 রিম। এখানে কিন্তু এই টোটাল হিসাব 2000 দিস্তা হলেও এই 2000 দিস্তা মানে কি, 2000 দিস্তা মানে হচ্ছে 100 রিম। তাহলে এই 2000 দিস্তা দিয়ে আমি হিসাব করছি, এটা চিন্তা করা যাবে না, 2000 দিস্তাও যা 100 রিমও তা। তার মানে তুমি 36,000-কে যদি 100 দ্বারা ভাগ দাও তাহলে 1 রিমের কাগজ বের হবে, মানে 1 রিমের দাম, মানে এই 37,500-কে 36,000 আর 1500 37,500, এই 37,500-কে যদি তুমি 100 দ্বারা ভাগ দাও তাহলে 1 রিমের দাম বের হবে। আর যদি 37,500-কে 2000 দিস্তা দ্বারা ভাগ দাও তাহলে 1 দিস্তার দাম বের হবে। তো এখানে তোমার চাইছে হচ্ছে 1 রিম কাগজের ক্রয় মূল্য। তাহলে এখানে আমি লিখবো অতএব, লিখবো কি অতএব প্রতি রিম, প্রতি রিম কাগজের ক্রয় মূল্য কত দ্বারা ভাগ দিব, রিম চাইছে তাহলে রিম দ্বারা ভাগ দিব, 100 রিম দ্বারা ভাগ দিব। হ্যাঁ, আর যদি দিস্তা চাইতো তাহলে দিস্তা দ্বারা ভাগ দিতাম, কারণ এখানে রিমও বলতে পারো আর দিস্তাও বলতে পারো। 37,500 টাকা পুরাটার দাম। তাহলে এখন তুমি 37,500 এটাকে ভাগ দিবা হচ্ছে 100 দ্বারা, তাহলে কত হবে 3000 হচ্ছে তোমার 375 টাকা। হ্যাঁ, তাহলে এখানে লেখো 375 টাকা। এই যে ডাবল দাগ দিয়ে হিসাব বন্ধ করে দিতে হবে, 375 টাকা বের হইলো। তাহলে এটা হচ্ছে প্রতি রিম কাগজের ক্রয় মূল্য। হয়ে গেছে অঙ্ক, কাজ শেষ। এভাবে হিসাব করতে হয়। এটা ছিল ক নাম্বার। এখন আমরা যাব খ নাম্বারে। তো তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি আর আমার চ্যানেলে আজকে প্রথম ক্লাস করতেছো,
আজকে প্রথমেই যদি তুমি এই ভিডিওটা পেয়ে থাকো, এই ক্লাসটা পেয়ে থাকো, তাহলে প্লিজ একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করার পাশাপাশি এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, তাহলে হয়তো ইউটিউব ভাববে যে এই ভিডিওটা দরকার আছে সবার জন্য। তাহলে করবে কি, আরও তোমার মতো যারা স্টুডেন্ট আছে তাদের সামনে এই ভিডিওটা নিয়ে যাবে। সো এই জন্য এই কাজটা করতে পারো। দেখো আর একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে এটা একবারে নতুন অফার। যারা আমার কোর্সে ইতোপূর্বে ভর্তি হয়েছো বা ভর্তি হওয়ার চিন্তা করেছো তাদের জন্য বলি, আমার নতুন অফারটা হচ্ছে হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং উদ্যোগ একসাথে 3টা বই। খেয়াল করে দেখো, হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং ব্যবসায় উদ্যোগ, এই 3টা বই তুমি কমপ্লিট করে নিতে পারবে একদম 50% ডিসকাউন্টে। 50% ছাড় থাকবে। আগে ছিল 2400 টাকা, এটা কেটে দিয়েছি, এখন হচ্ছে 1200 টাকা মাত্র। অর্থাৎ 1200 টাকা একবারই পেমেন্ট করতে হবে। অনেকে প্রশ্ন করে, স্যার টাকাটা কি একাধিকবার দিতে হবে, প্রতি মাসে দিতে হবে? না, একবারই পেমেন্ট করতে হবে। 6 মাস তোমার ক্লাস চলবে, এর মধ্যে বই কমপ্লিট হয়ে যাবে। বাকি 6 মাস রিভিশন হবে। কারো কোনো ডাউট থাকলে, প্রবলেম থাকলে সেগুলো সলভ করে দেওয়া হবে। হয়তো তখন ওইভাবে ক্লাস হবে না নিয়মিত, কিন্তু প্রবলেমগুলো সলভ করা হবে। যখন অনেকগুলো প্রবলেম একসাথে জমে যাবে তখন সেটা সমাধান করা হবে। 6 মাসের মধ্যে তোমার বইটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। সো এই ছাড় যদি তুমি গ্রহণ না করো তাহলে তোমার কপাল খারাপ, তুমি হয়তোবা ভালো রেজাল্ট করতে চাও না। আমি বলে দিচ্ছি, আমার এই কোর্সের মেইন ফোকাস হচ্ছে কিভাবে একজন স্টুডেন্ট A+ পেতে পারে। হ্যাঁ, A+ আমার টার্গেট। অর্থাৎ তুমি যতই দুর্বল স্টুডেন্ট হও না কেন, আমার টার্গেট হচ্ছে তোমাকে নিয়ে A+ পাওয়ানো। সো যারা A+ পেতে চাও, একটু কষ্ট করে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। যোগাযোগ করে যত দ্রুত পারো কোর্সে ভর্তি হয়ে যাও। ভর্তি হওয়ার প্রক্রিয়াটা আমাকে ফোন দিয়ে তুমি জিজ্ঞাসা করতে পারো। জাস্ট পেমেন্ট করে দিলেই হবে। 1200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলে হবে যে আমি টাকা পাঠাইছি এই নাম্বার থেকে। তো টাকা পাঠানোর পরে তোমাকে সিক্রেট গ্রুপে অ্যাড করা হবে। তারপর তোমাকে ট্রেনিং করানো হবে কিভাবে ক্লাস করতে হয়। এই যে জুম অ্যাপে ক্লাস হবে, জুম অ্যাপ যে অ্যাপে হচ্ছে মিটিং হয়, ক্লাস করানো হয়। অনেকে ফেসবুক গ্রুপে ক্লাস করায়, তো ওখানে কমেন্ট করে তারপর প্রশ্ন করতে হয়। তুমি একটা প্রবলেম বুঝতেছো না, আমি যেমন এটা বুঝাচ্ছি, তুমি বুঝতেছো না, আমাকে প্রশ্ন করতে হবে না। তো ওখানে হচ্ছে সেটা না করে হয় কি, জুম অ্যাপে ক্লাস না করায় ফেসবুক গ্রুপে ক্লাস করায় লাইভে, মানে কমেন্ট করতে হয়। তো কমেন্ট করতে গেলে এটা সাথে সাথে ওই টিচার দেখতেও পারে না। আর তুমি যখন কথা বলবা আমার কথার মাঝে, হ্যাঁ, তখন তো তুমি প্রশ্ন করবা, সরাসরি প্রশ্ন করবা আর কি। তারপর ক্লাসগুলো রেকর্ড করা থাকবে আর ফ্রি লেকচার শিট থাকবে। মানে তুমি ভর্তি হওয়ার পরে প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা লেকচার শিট ফ্রিতে পেয়ে যাবা। বোর্ড প্রশ্ন সমাধান করা হবে, মানে তুমি একটা অধ্যায় শেষ করার পর বোর্ড প্রশ্ন সমাধান করে তারপর তার উপর তুমি পরীক্ষা দিবে। আরও অনেক সুবিধা তো আছেই। সো যত দ্রুত পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। এটা হচ্ছে এই কারণেই বলা, হয়তো অনেকে মানে এটাকে মনে করে যে স্যার বারবার একই কথা কেন বলে। ব্যাপারটা হচ্ছে এটা আমি মনে করাই দিই এই কারণে যে যদি তোমার মানে তুমি যদিও ভিডিওটা হয়তো সার্চ করে দেখতেছো কিংবা তুমি আমার নিয়মিত ক্লাস দেখো, কিন্তু ইনফরমেশনটা জানলে হয়তো তোমার উপকার হতে পারে। মাত্র 1200 টাকা দিয়ে একবারেই 1200 টাকা পেমেন্ট করতে হয়। 1200 টাকা দিয়ে তুমি পুরো বই কমপ্লিট করে নিতে পারতেছো। সো এটা তোমার জন্য তো বিগ অপরচুনিটি, তাই না? তো জানানো উচিত। এই জন্য আমি একটু জানাই। তো এটা কিছু মনে নিও না, হ্যাঁ। ভালো না লাগলে স্কিপ করে দিবা, দিয়ে তারপর আগায় যাবা, ক্লাস দেখবা। নাম্বার কি বলছে দেখো। ওকে, খ নাম্বারে বলছে যে আমিন পেপার হাউজের বিক্রিত প্রতি দিস্তা কাগজের মোট ব্যয়। তাহলে প্রত্যক্ষ ব্যয় তো আমরা বের করে ফেলেছি 37,500 টাকা, মানে টোটাল হচ্ছে তোমার ক্রয় মূল্য। এখন ক্রয় মূল্যের সাথে যদি পরোক্ষ ব্যয়গুলো যোগ করে দেই আমাদের অঙ্ক হয়ে গেছে। তাহলে আমরা চলো হচ্ছে ছকটা করে ফেলি আগে। তারিখ বিবরণ টাকা, আমাদের এখানে দরকার হচ্ছে তারিখ বিবরণ শুধু টাকা। ওকে, তারিখ বিবরণ টাকা। এখানে তারিখও হচ্ছে তোমার দেওয়া নেই, হ্যাঁ, তারিখ দেওয়া নেই। তো আমার বিবরণ টাকা হলেই হবে, বিবরণ। আর এখানে হচ্ছে খ নং, তাই না? খ নং। তো এখানে কি করতে বলছে বলো তো? বলছে হচ্ছে প্রতি দিস্তা কাগজের মোট ব্যয়। এবার চাইছে কিন্তু দিস্তা, আগেরবার রিম চাইছিল, এখন দিস্তা। তাহলে প্রতি দিস্তা কাগজের মোট ব্যয়, প্রতি দিস্তা কাগজের মোট
ব্যয় নির্ণয়, প্রতিদিস্তা কাগজের মোট ব্যয় নির্ণয়। ওকে, সো প্রথমে আমরা লিখব হচ্ছে কি ক্রয় মূল্য, মোট ক্রয় মূল্য। আচ্ছা, মোট ক্রয় মূল্য কত ছিল? মোট ক্রয় মূল্য, মোট ক্রয় মূল্য কিসের ক্রয় মূল্য সেটাও লিখতে পারি চাইলে। হ্যাঁ, বিক্রিত প্রতিদিস্তা কাগজের মোট ব্যয়, প্রতিদিন কাগজের ক্রয় মূল্য। আচ্ছা, তাহলে কাগজের ক্রয় মূল্য, তাই না? কাগজের মোট ক্রয় মূল্য। এবার এই কাগজের মোট ক্রয় মূল্য দিয়ে আমরা হিসাব করব। কাগজের মোট ক্রয় মূল্য আমরা ক হতে পেয়েছি, তাই না? ক হতে, তো আমরা এখানে লিখব ক হতে প্রতিদিস্তা কাগজের মোট ক্রয় মূল্য 37,500 টাকা ছিল। এখানে লিখো 37,500 টাকা। ব্যাস, এখন কি করব? এখন হচ্ছে যোগ করব, এর সাথে জাস্ট লিখব যোগ পরোক্ষ খরচ, যোগ পরোক্ষ খরচ। আচ্ছা, পরোক্ষ খরচগুলো কি কি ছিল? পরোক্ষ খরচ ছিল হচ্ছে দোকানে আনার পরে ওনার মোট কি কি খরচ হয়েছিল, দোকানে আনার পর ওনার কি কি খরচ হয়েছিল। কাগজ বিক্রয়ের জন্য দোকান ভাড়া দেয় 2,000 টাকা, তো এখানে ছিল দোকান ভাড়া, এগুলো হচ্ছে পরোক্ষ খরচ, দোকান ভাড়া। দশম অধ্যায়ে তোমরা শিখেছো অবশ্যই এগুলো। দোকান ভাড়া 2,000 টাকা, এইখানে 2,000 টাকা লিখব। তারপর দোকান ভাড়ার পর বিদ্যুৎ বিল ও টেলিফোন বিল 1,000 টাকা, তাহলে বিদ্যুৎ বিল ও টেলিফোন বিল 1,000 টাকা, পারহ্যাপস 1,000 টাকা দিলাম, 1,000 টাকা। ওকে, তারপর বিদ্যুৎ বিল দেওয়ার পরে বিক্রয় কর্মীর কমিশন বাবদ 500 টাকা ব্যয়, তাহলে কমিশন ব্যয় বা কমিশন প্রদান লেখো, কমিশন প্রদান। কত টাকা কমিশন দিছে? 500 টাকা কমিশন দিছে, তাই না? 500 টাকা, তাহলে লেখো 500 টাকা। তাহলে কত হলো বলো তো? 2 1 3, 3,500 টাকা, 3,500 টাকা। এখন আমাকে ওটার সাথে সব যোগ করে দিতে হবে। দেখো, এই 37,500 আর 3,500, 37 আর 3 40, আর এখানে 500 500 1,000, 41,000 টাকা, 41,000 টাকা। ডাবল দাগ দিয়ে বন্ধ করলাম। এখন ওনারা চাইছে প্রতিদিস্তা, কি চাইছে? প্রতিদিস্তা, তাই না? এই যে প্রতিদিস্তা। তো এই যে মোট যে ব্যয়টা হয়েছে, হ্যাঁ, মোট যে ব্যয় 41,000 টাকা, এই মোট ব্যয় আসলে কিসের ব্যয় বলো তো? 100 রিম কাগজের ব্যয়, রিম চিন্তা করলে 100 রিম। আর যদি দিস্তার কথা বলি তাহলে এটা হচ্ছে 2,000 দিস্তা। এখন এই মোট ব্যয়কে যদি তুমি 100 দ্বারা ভাগ দাও তাহলে তুমি পাবা হচ্ছে 100 দ্বারা ভাগ দিলে তুমি পাবা 1 রিমের দাম। আর যদি তুমি 2,000 দ্বারা ভাগ দাও তাহলে তুমি পাবা হচ্ছে 1 দিস্তার দাম। তাহলে তুমি কি বের করতে চাচ্ছ? প্রতি দিস্তা। তাহলে দিস্তার দাম বের করতে গেলে দিস্তা দ্বারা ভাগ দিতে হবে। তাহলে আমরা এখানে লিখি অতএব প্রতি দিস্তা কাগজের প্রতি দিস্তার ব্যয়, প্রতি দিস্তার ব্যয় 41,000 ভাগ হচ্ছে 2,000 দিস্তা, দিস্তা দ্বারা ভাগ দিব। তাহলে কত হয় বলো তো? এটা আমরা একটু নিচে লিখে এই যে এই জায়গায় দেখাই দিব, ঠিক আছে? এটা আমরা চাইলে একটু উপরে তুলে দেই। 3,500 টোটাল 41,000 টাকা। আর এটা ভাগ করলে কত হয়? 41,000 ভাগ হচ্ছে 200 টাকা। আমরা দেখি 41,000 ভাগ 200 হিসাব করলে কত হয়? 20.50 টাকা, 50 টাকা। লিখব 20.50 টাকা। এটা হচ্ছে 1 দিস্তা কাগজের মোট ব্যয়। এটা হচ্ছে আমাদের কাজ শেষ। হ্যাঁ, প্রতি দিস্তা কাগজের মোট ব্যয় নির্ণয় করতে। এখন আমরা যাব তাহলে গ নাম্বারে যাব। চলো গ নাম্বারে যাই। এখানে আমাদের টোটাল অঙ্ক ক্লোজ। গ নাম্বার বলছে বিক্রিত কাগজের মোট ব্যয় 40,000 ধরে, যেটা আমাদের অঙ্কে আসছিল 41,000, এখন ধরতে বলছে 40,000 ধরে আমিন পেপার হাউসের প্রতিদিস্তা কাগজের বিক্রয় মূল্য নির্ণয় করো। তাহলে এবার খেয়াল করো, উনি বিক্রয় মূল্য করার আগে উনি প্রতিষ্ঠানটি মানে ওই প্রতিষ্ঠানটি প্রতিদিস্তা কাগজে লাভ করে 2 টাকা। তাহলে যেহেতু প্রতিদিস্তার কথা বলা আছে এখানে, হ্যাঁ, এটা হচ্ছে বিবরণ, আগের মতোই বিবরণ। আর এখানে হচ্ছে গ প্রতিদিস্তা কাগজের বিক্রয় মূল্য, প্রতিদিস্তা কাগজের বিক্রয় মূল্য, প্রতিদিস্তা
কাগজের বিক্রয় মূল্য নির্ণয়। হ্যাঁ, প্রতিষ্ঠা কাগজের বিক্রয় মূল্য নির্ণয়। তো প্রতিষ্ঠা কাগজের বিক্রয় মূল্য নির্ণয় করব, খুব ইজি ব্যাপার। সেটা হচ্ছে ওনারা একটা ব্যয় আমাকে দিয়ে দিছে, মোট ব্যয় 40,000 টাকা। তো আমি আগে লিখে নেই মোট ব্যয়, তারপর বুঝাচ্ছি। মোট ব্যয় কত টাকা বলো তো? মোট ব্যয় হচ্ছে 40,000 টাকা। আচ্ছা, আমি মোট ব্যয় দিয়ে কি করব? আমার মোট ব্যয় দরকার আছে। ওনারা তো বলছে প্রতি দিস্তা কাগজের বিক্রয় মূল্য, আবার বলছে এক দিস্তায় 2 টাকা লাভও করে, আবার প্রতি দিস্তার দাম কত? তাহলে তো আমার সব হিসাব দিস্তায়, কিন্তু এইখানে যা আছে মানে এক দিস্তার হিসাব এখানে, কিন্তু এখানে যা আছে ওই যে এই 40,000 টাকা কিন্তু 2,000 দিস্তার কথা বললে 2,000 দিস্তা, আর রিমের কথা বললে 100। তাহলে এখন আমি যেটা করব, আমি যেহেতু এক দিস্তার হিসাব পাইছি, ওনারা আমাকে এক দিস্তা করে হিসাব করতে বলছে, তাই আমি 2,000 দিস্তার দাম 40,000 টাকা, এটাকে আমি এক দিস্তায় আনবো, অর্থাৎ এই 2,000 দ্বারা ভাগ দিব। তাহলে আমি লিখতে পারি অতএব প্রতি দিস্তার ব্যয় 40,000 ভাগ 2,000। তাহলে 40,000কে 2,000 দ্বারা ভাগ দিতে হবে। 40,000কে 2,000 দ্বারা ভাগ দিলে কত হয় বলো তো? 40, 20 দুগুণ 40, অর্থাৎ 20 টাকা। হ্যাঁ, 20 টাকা। মোট ব্যয় 40,000, এখানে 20 টাকা। এখন মোট ব্যয় পাইছি, মোট ব্যয়ের সাথে আমার যে লাভ সেটা আমি যোগ করব। তাহলে দেখো, মোট ব্যয়ের সাথে যখন আমার লাভটা যোগ করে দিলাম, মানে আমি যত টাকা ব্যয় করছি এক দিস্তা কাগজের জন্য, সব মিলে আমি আমার মনের ইচ্ছায় যত টাকা লাভ করতে, সেই লাভটা যোগ করে তারপর আমি দাম নির্ধারণ করবো। অর্থাৎ 22 টাকা বিক্রি করলে আমার হচ্ছে 2 টাকা লাভ হবে, আমার ব্যয় ছিল 20 টাকা। তাহলে প্রতি দিস্তার বিক্রয় মূল্য, তাই না? তাহলে এখানে লেখো প্রতি দিস্তা কাগজের বিক্রয় মূল্য। প্রতি দিস্তা কাগজের বিক্রয় মূল্য, এখানে কি চাইছে না বলো তো? প্রতি দিস্তা কাগজের বিক্রয় মূল্য নিরূপণ করে। এটা হচ্ছে 2 নং প্রশ্নের উত্তর ছিল। সো আশা করি পুরো ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে দিও বন্ধু বান্ধবের কাছে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।